নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। সেই প্রত্যাশায় শুরু করছি আজকের বন্ধু তোমারই খোঁজে। ইভান সাইড আপনাদের সাথেই আছি এবং এনটিভির পর্দায় আজও এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রিয় একজন মানুষের সাথে কথা বলবো। তার সাথে কথা বলতে বলতে তার জীবনের যারা বন্ধু ছিলেন তাদের কথাগুলো শুনতে চেষ্টা করব। এবং যে মানুষটি আজ আমাদের অতিথি হয়েছেন তিনি বাংলা ব্যান্ড গানের একজন জীবন্ত কিংবদন্তি, ভীষণ রকম জনপ্রিয় মানুষ হাসান ভাই। তাকে নিয়েই আজকে কথা বলবো। চলুন সবাই মিলে তাকে আমন্ত্রণ জানাই। স্বাগত ভাইয়া, কেমন আছেন? হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি। আপনাকে দেখতে বেশ ভালো লাগছে। আজকে বন্ধু নিয়ে কথা শুনবো। অনেক ধরনের অনুষ্ঠান করেছেন, অনেক টক শো করেছেন, নিজের জীবনের কথা বলেছেন, গান তো করাই হয়েছে, কিন্তু এরকম বন্ধু নিয়ে বা এভাবে একটু ভিন্ন রকম কোনো অনুষ্ঠান কখনো করা হয়েছে বা এরকম কথা বলা হয়েছে? না, ঠিক এরকম আসলে কখনো হয়নি যে স্মৃতি রোমাঞ্চন নিয়ে বা বন্ধু মহল নিয়ে, ছোটবেলা নিয়ে স্পেশালাইজড কোনো প্রোগ্রাম করিনি। আচ্ছা, আপনার ছোটবেলায় একটু ফিরে যাই। সেই সময়টা সেই সময়টা কেমন ছিল, কি করতেন এবং ওই সময় বন্ধু কিংবা খেলার সাথী কারা ছিল? ছোটবেলা অনেক স্মৃতি আছে, যেমন গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম। আমার আব্বা ছিলেন একজন গভর্নমেন্ট অফিসার, যার জন্য সোয়ানবাগ গভর্নমেন্ট কোয়ার্টার, ওখানেই আমি বড় হয়েছি আর কি ছোটবেলাটা। কলোনির বন্ধুত্ব বোধহয় একটু অন্যরকম হয়, আরও বেশি একটু আবেদনটা একটু বেশি থাকে, কারণ সবসময়ই সবার সাথে দেখা হচ্ছে, সবসময় সবার সাথে দেখা এবং আড্ডাবাজি থেকে শুরু করে সব কিছুই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সব কিছুই হতো আর কি। ওই সময় এই মজাটা ছিল আর কি। হ্যাঁ, কারা ছিল নামগুলো মনে পড়ে? বেশ অনেকেই ছিল। বুলবুল, জিয়া, ইমন, ছবিন, এলি ভাই, তারপরে টুটুল, আরও অনেকে ছিল আর কি। কয়জন বন্ধুকে আমাদের মনে থাকে বা কয়জন বন্ধুর সাথে স্থায়িত্বটা থাকে, দেখা যায় ছোটোবেলার বন্ধু ছড়িয়ে ছিটিয়ে যায়, বহু বছর পরে দেখা। এমনও বন্ধু আছে, আমি মজার একটা কথা বলি। আমার একটা গান আছে বন্ধু, গানটার নাম বন্ধু। ওটা কিন্তু এই ছোটোবেলার বন্ধু নিয়েই লেখা। তো আমার এক বন্ধুর সাথে লরা, ওর নাম, ও গ্রিন হেরাল্ড স্কুলের টিচার ছিল। তো ওর সাথে আমার প্রায় 20 বছর পরে দেখা। আচ্ছা, সে আমাকে রিসিপশন দিল, আমার স্কুলে নিয়ে গেল, তার স্কুলে নিয়ে গেল, বাচ্চাদের সামনে স্টেজে উঠে আমি কথা বললাম, গান গাইলাম, কিছু মেসেজ দিলাম। সে কিন্তু আমার সামনে এমন করে আছে। বা আপনার ছোটবেলার বন্ধু ছিল? একদম ছোটবেলার বন্ধু আছে, বা তার অ্যাটিটিউডটা আমি খুব হতাশ হয়ে গেলাম যে কী ব্যাপার, আমাকে চিনতে পারলো না, এনি প্রবলেম। আমি একসময় হতাশ হলাম। তারপরে একসময় আমার মনে হলো যে যে কী রে, এটা কি আমার সাথে কি ভাব নিচ্ছে নাকি, এরকম একটা জিনিস মনে হলো। পরে আমি এটা কমপ্লেন করলাম যিনি আমাকে আয়োজক, যিনি আমাকে নিয়ে গেছেন ওই স্কুলে, চঞ্চল মাহমুদ, ফটোগ্রাফার। ওনাকে বললাম, দেখেন আমার ছোটোবেলার বন্ধু লড়া আমাকে চিনতে পারতেছে না বা আমার সাথে ভাব নিচ্ছে বলে মনে হচ্ছে। তখন উনি বললো, তাই নাকি, কি বলো এটা? সাথে সাথে উনি লড়াকে ফোন দিয়ে বললো, লড়া তুমি হাসানের সাথে এরকম ব্যবহার করলো, তোমার নাকি চাইল্ডহুড ফ্রেন্ড। তখন বলে, কে, কোন হাসানের কথা বলবো? যে ওই যে আসছিল ওই দিন। বলে, এই হাসান কি সেই হাসান? এটা তো সুপারস্টার হাসান, আমি তো এটা চিন্তাই করিনি, এটা কীভাবে সম্ভব? এইটা সেই হাসান, আমার ছোট্টবেলার আমার চাইল্ডহুড ফ্রেন্ড। তখন ও দৌড়ায় আসছে আমার বাসায়, ওর মাকে নিয়ে, তৃষ্মাকে নিয়ে, সিঙ্গার তৃষ্মা, ওকে নিয়ে, সবাইকে নিয়ে আসছে। এসে বলতেছে যে, হাসান তুই হাসান, আমরা তো চিন্তাই করতে পারি নাই। আমি তখন ওই গানটা লিখি যে এত বছর পরে আমার বন্ধুর সাথে দেখা হলো, ভেবেছিলাম হারিয়ে গেছে। ছোটবেলার কোনো স্মৃতিই ভোলা যায় না। আমার একটা লেখার মধ্যে আছে, সেই ছোট্ট কালে বুবুর কোলে মায়ের মমতায়, কান্না হাসি স্মৃতির বাসি যেন আজও শুনতে পাই। আমরাও শুনতে চাই, একটু হাঁটি। হ্যাঁ, শিওর। আপনি যেমন ছোটবেলার সেই বন্ধুদের কথা বলছিলেন, কলোনির বেড়ে ওঠার একসাথে তাদের কথা বলছিলেন, তেমনিভাবে যখন স্কুল শুরু হলো, স্কুলের ফ্রেন্ডরাও তো একেবারেই আনফরগেটেবল। সেই ফ্রেন্ডদের কথা একটু শুনতে চাই। স্কুল লাইফে ফ্রেন্ডদের কথা আরও মনে থাকবে এই কারণে যে আমার স্কুল লাইফে, আমার কিন্তু মিউজিকটা স্কুল লাইফে ছিল না। আমি স্কুল লাইফে লেখালেখি করতাম, কবিতা লিখতাম, প্লাস একটু অভিনয় করার চেষ্টা করতাম, কিন্তু গান ছিল না আমার ভিতর, কোনো গান বলে কিছুই ছিল না, বা আমি গান শুনতামও না বা গাইতামও না বা কিছুই না।
তো আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল আবু সাইদ মোহাম্মদ ইয়ানুর কবির মিন্টু, ওর নামটা বিশাল বড়, এই নামটা আমি কোনোদিন ছোট করে বলি না, মানে মিন্টু তো অনেকেই থাকতে পারে, কিন্তু হি ইজ নট দ্যাট মিন্টু, হি ইজ আবু সাইদ মোহাম্মদ ইয়ানুর কবির মিন্টু, আমার ছোটবেলার বন্ধু। ওই প্রথম আমাকে গান শোনাই, মিউজিকের যে কত টেস্ট, কত মজার একটা টেস্ট, এটা আমি প্রথম ওর কাছ থেকে আর কি প্র্যাকটিক্যালি শুনি। ওর বাসায় যেতাম, কারণ আমার বাসায় আসলে ছোটোবেলায় গান বাজনা শোনার কোনো সুযোগ ছিল না। যাই হোক, ও প্রথম আমাকে বলে যে তোর কণ্ঠে একটা আওয়াজ আছে, একটা স্বর আছে, তুই গান করলে ভালো করবি। তো আমি তখন খুব লাগতো, অবিশ্বাস লাগতো, ওর কথাটা অবাক লাগতো, আবার খুশিও লাগতো যে আমার মনে হয় গান গাইতে হবে, আমাকে গান গাইতে বলতেছে, বড় হয়ে সিঙ্গার হবো, বাপরে বাপ, তো মজাও লাগতো, কিন্তু নাথিং সিরিয়াস। তখন ও আমাকে বলে যে তুই পল্লী গীতি শিখিস। তারপর ওর কথা মতো আমি একদিন কলেজ লাইফ শেষ করে পল্লী গীতি শিখলাম। প্রথম গান শেখার বা জানার একটু চেষ্টা করলাম আর কি, ফাঁকি ঝুঁকি মেরে যেভাবে হয় আর কি, তাড়াহুড়া করে ওইভাবেই চেষ্টা করলাম। মজার ব্যাপারটা ছিল যে ওর বাসায় আমার রেগুলার যাতায়াত ছিল এই কারণে যে ও ছিল একজন ভালো গিটারিস্ট। আচ্ছা, ওই সময় আর কি আমাদের, আমরা তখন ক্লাস 10-এ পড়ি, গিটার বাজাতে খুব ভালো কালেকশন ছিল, মিউজিক কালেকশন ছিল। তো যখন আমি সত্যিই একদিন গায়ক হলাম, সিঙ্গার হলাম, তখন আমার ওই কথাটা বুকের মধ্যে বাজতো, মানে তারপর একদিন তোর গলা একটা সাউন্ড আছে, তুই একদিন গায়ক হতে পারবি। তারপর যে সময়টা বয়ে গেছে, এর মাঝখানে তার সাথে আর দেখা হয়নি? হ্যাঁ, তার সাথে দেখা হয়েছে, বেশ অনেকবার দেখা হয়েছে। ও পরবর্তীতে একটা বিদেশি মিউজিক স্কুলের পিয়ানো টিচার ছিল, বা ও অনেক লিটারেট ছিল আর কি, যার কিছুই আমি ছিলাম না ওই সময়। ওর কথাই আমার ইনফ্লুয়েন্সটা কাজ করতো আর কি। তো এরকম স্কুল লাইফের আসলে কথা বলে শেষ করার মতো, ভোলাও যায় না। কিন্তু ভাইয়া, স্কুল থেকে কলেজের কথা শুনবো, কিন্তু একটু বসে কোথাও। ভাইয়া, তাহলে এবার একটু কলেজের কথা শুনি। আপনি শুরুতে বলছিলেন যে ছোটবেলা থেকে আপনি একটু ডান পিটে ছিলেন, একটু খেলাধুলা বা সেগুলোই বেশি পছন্দ। খেলাধুলা প্রিয় ছিলাম আর কি। তো কলেজে উঠে আবার নিশ্চয়ই কোনো না কোনো বন্ধুকে পেয়েছেন, এবং সেই সময়ের দিনগুলো কেমন ছিল, আর সেই সময়ের এই দুরন্তপনাই বা কেমন ছিল? কলেজে তো ছিল সোহেল আরমান, ছিল, ওর সাথে বেশি আড্ডা দিতাম। তখন আমি গান করব আর কি, করিনি কখনো গান, আর ও নাটক করেনি কোনো দিন, এরকম একটা ব্যাপার ছিল দুইজনের। এরকম একটা সময় কলেজের করিডোরে আমরা আড্ডা মারতাম, হয়তো কেউ গিটার আনলে গিটার বাজাতো, এরকম অনেক স্মৃতি আছে আর ওখানে। তারপর তো একসময় নাটকে চলে গেল, আমি চলে গেলাম গানে। মজার ব্যাপার ছিল যে কনসার্ট, তখন তো ইনডোর কনসার্ট হতো, আউটডোর হতো না। তো কনসার্ট যখন হতো তখন প্রায় 40-50টা ফ্রেন্ড একসাথে হয়ে সবাই মিলে কনসার্ট দেখতে যাওয়া, মানে তখন মানে হেভি যৌবনে হেভি জোশ আর কি। তখন কিভাবে যাওয়া যায়, একটা কনসার্টে যাওয়ার জন্য 4 দিন 5 দিন ধরে বন্ধু বান্ধব মিলে এটা নিয়ে আলোচনা, কিভাবে কি টিকিট হবে, কার পয়সা নাই, কারটা কে ম্যানেজ করবে, এরকম। তারপরে একসাথে যাওয়া, একসাথে লাইনে দাঁড়ানো, তারপরে মানে কি জানা কেমন যে একটা ফিলিংস, এটা আমি বুঝাতে পারবো না কলেজ লাইফটা। আপনার কথা, মানে আপনি যে বলছেন, এই বলা থেকে আপনার কিছুটা হলেও বুঝতে পারছি যে সেই সময়ের অনুভূতিটা কেমন আসলে। তো তারপর এই কনসার্ট দেখার একটা বিষয় ছিল, একজন বন্ধুর কথা বললেন, আরও যে বন্ধুরা মিলে যেতেন কনসার্ট দেখতে। একজন ছিল যে আসিফ রিয়াদ লোদি, যে আমাকে প্রথম আর কি মাইকেল জ্যাকসনের গান শোনাই। সে ছিল কিন্তু আমাদের কলেজ লাইফে কনসার্ট দেখার মেইন উদ্যোক্তা। আচ্ছা। তো লোদি সার্কেল, আমার সার্কেল সব একসাথে আড্ডা মারা। তো কলেজ লাইফে বলতে গেলে লোদি, সাব্বির, আরও বেশ কয়েকটা ফ্রেন্ড ছিল আমার, যারা আমরা রেগুলার একসাথে কলেজের টাইমে আর কি, পিরিয়ডে বা কলেজের ব্রেকে আমরা আড্ডা মারতে যেতাম একসাথে, ঢাকা কলেজ, সিটি কলেজ, এরকম একটা সার্কেল ছিল। অ্যান্ড মাইকেল জ্যাকসন থেকে ইউ আর হাইলি ইন্সপায়ার্ড। ডেফিনেটলি। সো আমরা সেই গল্পটা জানি, তো সেখানেও নিশ্চয়ই বন্ধুদের একটা, একটু আগে আপনি বলছিলেন যে কে শুনতে বলেছে, সো নিজে যখন আসলে শুরু করলেন ওভাবে গাওয়াটা, তখনও বন্ধুদের একটা ইন্সপায়ারেশন ছিল কিনা?
হ্যাঁ অবশ্যই, ওই যে যেটা আমি বললাম প্রথম ইন্সপিরেশন ছিল ইয়ানুল কবি মিন্টু, যে আমার বন্ধু। ও আমাকে বলে গান গাইতে। ঠিক তেমনই আমি যখন গান গাইতে আসি তখন অনেকের উৎসাহ আমি পেয়েছি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে উৎসাহের ব্যাপারে আমি কথাই বলতে চাই না, এই কারণে যে আমার গানে আসাটা কিন্তু ছোটবেলা থেকে না, এবং লেট এইজে, এবং সেটা কিন্তু অত্যন্ত গোপনীয়তার সাথে আমি গানে আসি। মানে আমি যেদিন আমাকে প্রথম টেলিভিশনে, যেদিন আমি মানে খুব ফেসটা নোন হয়ে যায় আর কি, টেলিভিশনে আমি গান গাইতে আসি এই টিভিতে, তখন কিন্তু প্রথম জানে যে আমি, আমার বাসায় জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তোমাকে টেলিভিশনে দেখাচ্ছে কেন? মানে সবাই অবাক বিষয়টা, খুব অল্প সময়ের মধ্যে মানে এসেই যেন স্টেজে উঠে যায়। আর্কের সাথে যে হাসান নিশ্চয়ই আলাদা করা যায় না, সেই অবশ্যই যে একটা পরিবার, সেই ব্যান্ড পরিবার কিংবা বন্ধু যা কিছু বলি, তো স্টেজ শো কিংবা অ্যালবাম এগুলোর বাইরে তো সার্বক্ষণিকভাবে নিজেদের যে যোগাযোগ, সেখানে বন্ধুত্ব অনেক বড় একটা অংশ জুড়ে নিশ্চয়ই ছিল, সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু আপনারা এই মিউজিক বা এর বাইরেও সময়টা নিজেরা কিভাবে কাটাতেন, কি করতেন? তখন যেহেতু সিরিয়াসলি মিউজিক করি, সেহেতু মিউজিক রিলেটেড কাজ ছাড়া আমার আর কোথাও যাওয়া হতো না। ওখানেই যারা ছিল, আমরা যারা ফ্রেন্ড, তারাই এই ধরনের ব্যাপার। আর্কের মেম্বাররাই যারা ছিল, আর্কের মেম্বার বা কাজ করতে গেলে যারা যাদের, এখন যেমন তুমি আমার একটা জুনিয়র ফ্রেন্ড, তখন হলে তুমি একটা ফ্রেন্ড হইতে আর কি। থ্যাংক ইউ। ব্যাপারটা আপনাকে ঘিরে আমারও এরকম একটা দুর্দান্ত স্মৃতি আছে। আমরা ছোটবেলাতে আপনার গান শুনতাম। আমার একজন বন্ধু আছে, এখন একটা ইউনিভার্সিটি। না, আমি প্রশ্নটা আমি করি, তুমি আমাকে করো না, প্রশ্নটা আমি করি যে তুমি ছোটবেলার স্মৃতি জানতে চাচ্ছ, তোমার ছোটবেলার স্মৃতিতে আমি কি আছি এটা বলো। আপনাকে ঘিরে একটা বড় স্মৃতি আছে, সেটা বন্ধুদেরকে নিয়ে। আমার একজন বন্ধু, সে এখন একটা ইউনিভার্সিটির টিচার। আমি ওর কাছ থেকে প্রথম শুনি আপনার কথা, যে হাসান একজন গাইছেন। তারপর তো অ্যালবাম কেনার সে একটা মাদকতা ছিল, মফস্বলে লুকিয়ে অ্যালবাম কেনা। কিন্তু একদিন ক্লাসে আপনার ভুলে গেছি কবে এই গানটি সে গাইছিল, চোখ বন্ধ করে। টিচার ঢুকে গেছে এবং ভুলে গেছি কবে, হ্যাঁ, তারপর সে বেধড়ক মার খেলো। এরকম একটা স্মৃতি আছে, এবং তারপর তো অসংখ্য স্মৃতি আছে। ভাই, আপনার স্মৃতি আবার একটু শুনতে চাই। এই যে যখন খুব ব্যস্ত হয়ে গেলেন গান নিয়ে, সেই সময়টায় কি ওই যে বন্ধুগুলো ছিল তাদের সাথে একটু যোগাযোগ বিচ্ছিন্নতা কিংবা একটু সেরকম একদম বিচ্ছিন্ন হয়ে গেল সবকিছু? আচ্ছা, কিন্তু মনে তো পড়তো, তাই না? হ্যাঁ, ওই যে বললাম যে আমি মনটা ছিল এই ধরনের, ছোটবেলার স্মৃতিগুলা যেহেতু কোনোদিন ভোলা যায় না প্রসঙ্গে আমি বলতে যেয়ে বলেছিলাম যে 20 বছর পরে দেখা হলো লরার সাথে, তখন একটা গান হয়ে গেল আমার। তাহলে ফিলিংসটা কি পরিমাণ থাকলে সেটা একটা ক্রিয়েশন হইতে পারে, একটা সুন্দর কন্ট্রিবিউশন হতে পারে মিউজিকের জন্য, একজন বন্ধুর জন্য। তো আমার জীবনে এটা ঘটেছে, সুতরাং এগুলা কখনোই অস্বীকার করা যাবে না, বা এগুলা ভুলে যাওয়ার মতো কোনো ব্যাপার না। শুধুমাত্র যখন আমি স্টেজে উঠে যখন আমাকে বলা হয় ভুলে গেছি গানটা গাইতে, তখন আমি বলি যে এখন আমি যে গানটা গাবো সেটা আমি ভুলে গেছি। ভুলে গেছি কবে? তখন সবাই মনে করে যে আমি মনে ভুলে গেছি, তখন না, গানটার না, আমি তো ভুলে গেছি কবে। ভাইয়া, আমরা আরেকটু সামনে কথা যাই। হ্যাঁ প্লিজ। এবং তারপর ভাইয়া, অনেক কথা তো শুনলাম। আচ্ছা, একটা জিনিস হয় না যে বন্ধুরা আছে, যখন আপনি ভীষণ রকম জনপ্রিয় হয়ে গেলেন, তখন কোনো বন্ধুর সাথে কি এমন হয়েছে, কোনো বন্ধু একটু ওই সময়ে অনেক আগের বন্ধু, কিন্তু হাসান এখন এত জনপ্রিয়, একটু কথা বলতে সংকোচ ফিল করা বা একটু মিশতে গিয়ে? অবশ্যই অবশ্যই, এরকম একটু স্মৃতি আছে? অনেক স্মৃতি আছে এরকম, যে অনেক বছর পর অনেক বন্ধু দেখা হলে একটু কথা বলতে একটু লজ্জা পাচ্ছে, বা হাসান তুই কেমন আছিস সেটা বলতে, আচ্ছা আপনি কি হাসান, এরকম বলে বসতেছে। না, সেটা তো হওয়াটা খুবই স্বাভাবিক। আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনার ভাই বোনদের সাথে, পরিবারের মানুষদের সাথে, তাদের সাথে বন্ধুত্বটা এখন বেশি আপনি বলছিলেন, তারপরও ভাই বোনদের বন্ধুত্ব তো একেবারে অন্যরকম হয়, কখনো মারামারি খুনসুটি, আবার দিন শেষে একদম ভালোবাসাবাসি। তাদের কথা শুনি। তাদের কথা আসলে বলতে গেলে আমি তো সবার ছোট, সবাই বড় দেখে এই পড়িস না কেন, এই ঘুমাস নাই কেন, এই উঠিস নাই কেন, বাথরুমে এতক্ষণ কি, সারা জীবন এগুলাই শুনতে হয়েছে ছোটোবেলায়। হ্যাঁ, বড় ভাইদের বড়দের শাসনে সবসময় চলতে হয়েছে। ছোট কাউকে পাইনি যাকে আমি বলবো এই পড়িস না কেন,
এই ব্যাপারটা কখনো পাইনি, যার জন্য তাদের সাথে কিন্তু ছোটবেলা থেকে একটা ভয় ভয়, একটা দূরত্ব, একটা ওই আসতেছে বড় ভাই আসতেছে স্বর, এরকম একটা ব্যাপার ছিল। সব কিছু মিলায় একটা ডিস্টেন্স ছিল, সব কিছু মিলায় একটা দূরত্ব কিন্তু ছোটবেলা থেকেই ছিল। আমরা কথা বলতে বলতে একদম তো অনুষ্ঠানের শেষ দিকে আমরা একটা চেষ্টা করি যিনি অতিথি হন তাকে একটা উপহার দেবার কিংবা একটা চমক দেবার। আজও সে কাজটা করতে চাই। আমরা চমক দেবা তুমি? এটা দর্শকদের জন্য হয়তো অনেকে হয়তো জানেন, কিন্তু দর্শকদের জন্য একটু বলি যে হাসান ভাই তার একেবারে তিনি আসলে টুইন, হাসান এবং হোসেন। তুমি জানলা কিভাবে? জানি আমি এটা। আচ্ছা আচ্ছা, তো সেই ইন্টারেস্টিং শুধু হাসান ভাইকে দেখেছি তার সৃষ্টির কারণে। আমরা এবার আপনার সেই ভাই কিংবা বন্ধু হোসেন তাকে একটু হাজির করতে চাই। তাই নাকি? তিনি আসলে কেমন লাগে? ওয়াও ওয়াও ওয়াও, হোসেন হোসেন হোসেন। আপনি একটু ডাকুন না, দেখি না আসি। কিভাবে ডাকবো? আমার গানের ভাষা হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, কেঁদেছিলে পিপাসায়। আরে হোসেন, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। অনেক ধন্যবাদ। এই আমার মনে হয় যে এভাবে দুই ভাইকে পাশাপাশি দেখতে ভীষণ রকম ভালো লাগছে, ভাই কিংবা বন্ধু যাই বলি। হোসেন ভাই কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, হাসান ভাইয়ের সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি। আচ্ছা আচ্ছা। এবং শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে নিজের ভাই কিংবা নিজের বন্ধু যাই বলি, সেই মানুষটা বাংলাদেশের একজন ভীষণ জনপ্রিয় মানুষ, তার এত কন্ট্রিবিউশন আছে। অ্যাজ এ ব্রাদার আপনার কেমন লাগে? ভালো লাগে অবভিয়াসলি। সবাই যখন তাকে নিয়ে এত মাতামাতি করেন, এত ভালোবাসেন, সেই বিষয়টা আপনি আসলে কিভাবে উপভোগ করেন? আমি খুব এনজয় করি, কারণ হি ইজ মাই ব্রাদার, নট অনলি ব্রাদার, হি ইজ মাই টুইন ব্রাদার। আচ্ছা, একটা কথা বলতে হয় যে ছোটবেলার প্রসঙ্গ যেহেতু আসছিল এতক্ষণ, হ্যাঁ, ছোটবেলায় আমি বলছিলাম আমার একটা বন্ধু সার্কেল ছিল স্কুলে, কলোনিতে, সব ক্ষেত্রেই কিন্তু যেহেতু ও আর আমি সমবয়সী, সেহেতু সেই ফ্রেন্ড সার্কেলের কিন্তু সেও একজন। নিশ্চয়ই। হাসান ভাইকে আমরা সবসময় দেখি, আজ আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে এলেন এবং হাসান হোসেন দুই ভাইকে, টুইন ভাইকে একসাথে এরকম দেখতে পাওয়াটা একটা ভীষণ রকম আনন্দের ব্যাপার। ভাই কিংবা বন্ধু যাই বলি, একটা ব্যাপার বলেন তো, নিজের ভাই, টুইন ভাই, তিনি বাংলাদেশের এরকম একজন জনপ্রিয় বিখ্যাত মানুষ, এই বিষয়টা যখন আপনার ভিতরে কাজ করে বা এইটা যখন ভাবেন, কেমন লাগে তখন? গর্বিত হই, ভালো লাগে। কারণ হাসান শুধু ভাই না, যমজ ভাই, সো পার্ট অফ মি আর কি, একসাথে জন্মাইছি আমরা। সো ওর গান হিট করলে ভালো লাগে, হ্যাঁ, খারাপ হলে হই, মন খারাপ হয়, কষ্ট লাগে। আমি মাঝখানে বলি যে গর্বিত হয় যে কথাটা বললো, এটা অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যা, মানে পুরাটাই সত্যি। কিভাবে অর্ধেক আমি বলতেছি, সেটা যে আমার পিছনে কিন্তু ও গর্বিত। আমার পিছনে কেউ জিজ্ঞেস করলে, কিন্তু আমার সামনে আমি কোনোদিন শুনি নাই, ফার্স্ট শুনলাম। আচ্ছা, দুই ভাইয়ের কখনো ঝগড়া বিবাদ মারামারি? হ্যাঁ, আমরা তিন ভাই, অ্যাকচুয়ালি দুই ভাই না, তিন ভাই হচ্ছে পিটাপিটি। এটা না হলে কি ভাই হলো কেমন করে? মানে ব্রুস লির যত ফাইটিং আছে আমরা করতাম, ভালো ফাইটিং জানতাম আমরা, এবং ফ্লাইং কিক মারা, হ্যাঁ, দাম করে দরজায় বাড়ি দিয়ে দরজা ভাঙিয়ে ফেলানো, হ্যাঁ, ওয়ালে বাড়ি দিয়ে ওয়াল ফাটায় ফেলানো, এইসব এক্সপার্ট ছিলাম। এখন কিভাবে সময় কাটে ভাইদের যখন দেখা হয়? বা আপনাদের দুজনে বিয়ে দিয়ে করছে, সবার বউ বাচ্চা আছে, সংসারটা অন্যরকম, এখন অন্যদিকে কনসেন্ট্রেশনটা বেশি। তারপরে আমরা মজা করি, যেহেতু আমরা একই বিল্ডিংয়ে সব ভাই বোনরা থাকি, ঈদের দিন বা বিশেষ কোনো দিন, কারোর জন্মদিন, মাদার্স ডে, এইসব সময় আমরা সব এক জায়গায় হই, আনন্দ ফুর্তি করি। অনেক কথা বললাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকেও আছি। দুই ভাই যেহেতু দুই বন্ধুই বলি, সব কথাই বলা হয়ে গেছে জীবনে, সেটা আমি জানি। কিন্তু অনেক সময় থাকে না, কিছু কথা সরাসরি কখনো একটু জড়তার কারণে বা ওরকম আয়োজন নেই বলে বলা হয় না। সেটা হতে পারে যে আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি, এরকম কথাটাও হতে পারে। এরকম কোনো কিছু কি দুজনকে বলার বাকি আছে? এটা তো থাকেই, এটা জীবনে সবই বাকি আছে, সবকিছু বলে শেষ করা যায় না, সব শেষ করা সম্ভব না। চমৎকার চমৎকার হোসেন ভাই, আমাদের আয়োজন থেকে আসলে বিদায় নিতে হচ্ছে, আমরা আয়োজনটা শেষ করব, কিন্তু তারপরও এই যে বন্ধুত্ব, এই যে দিনগুলোর আবেশ বা রেশ, সেটা থেকেই যায়। আর শেষ করতে চাই, হাসান ভাই অ্যালাউ করলে আমরা তার কণ্ঠে একটা গান শুনবো, কিন্তু তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। আর ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই, বিশেষ করে হাসান ভাই, আমাদের অনুষ্ঠানে আপনি সময় দিলেন, হোসেন ভাই আপনি আমাদের ডাকে সাড়া দিলেন, ভীষণ রকম ভালো থাকবেন, অনেক শুভকামনা। হাসান ভাই, আপনার কাছ থেকে আমরা আরও চমৎকার সব সৃষ্টি চাই। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আয়োজনের
আয়োজনের এই আয়োজনে উপস্থিত থেকে আমি সত্যি আজকে একটা ডিফারেন্ট টেস্ট পেলাম। যারা দেখছেন সারা দেশে, বাংলাদেশে স্পেশালি গ্রামেগঞ্জে যারা অনেক বেশি ভালোবাসতে চান, অনেক বেশি দেখতে চান, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং তাদের দোয়া এবং কারো দোয়া কারো আশীর্বাদ কামনা করি যেন আমি তাদের মাঝে বেঁচে থাকতে পারি আমার গান দিয়ে। প্রিয় দর্শক, বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেটা স্বস্তির, বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেটা নির্ভরতার, বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেটা প্রাণ খুলে হাসবার। বন্ধু মানে অনেক কিছু। সেই বন্ধুত্বের আহ্বানে শুরু করেছিলাম অনুষ্ঠান, শেষও করতে চাই। এক সপ্তাহ অপেক্ষায় রাখবো এনটিভির পর্দায় আবারও সামনের সপ্তাহে এরকমই প্রিয় কোনো মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে, সেই তার বন্ধুর দিনগুলোর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকুন, বন্ধু হয়ে থাকুন, বন্ধুর সাথেই থাকুন। গানটা শুনি। মনে পড়ে সুদূরে সেই দিনগুলো, আজও কত দেখা তবু যেন অচেনা অজানা মায়াবী সেই দু চোখের কিশোরী।